নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের আজকের গল্প সেই লম্বা হাত, লেখক অধীর বিশ্বাস। একটা রাত হলেও দিবাকর জানে তার জন্য কেউ না কেউ থাকবেই। তাই বলে মাঝরাতে ঘুমটা টানা বউ, ব্যাপারটা কেমন যেন। যাই হোক, সে কিছু বলল না। বউটার পিছু পিছু চলতে লাগলো। কিন্তু বেশি দূরত্বও নয়, এই হাত কয়েক হবে। দিবাকরের বাড়ি কলকাতা থেকে বেশি দূর নয়, ট্রেনে করে যেতে হয়। তার শ্বশুর বাড়ি কিন্তু সেই তুলনায় পাড়া গ্রাম। ওখানে যাতায়াতের ভালো রাস্তা নেই, এবড়ো খেবড়ো মাটির পথ, বাঁশের সাঁকো, বট গাছ, ধান গাছ, খেজুর গাছ, দু একটা টিমটিমে দোকান পেরিয়ে সুরেশ মাঝির বাড়ি, দিবাকরের শ্বশুর বাড়ি। বাড়ির কাছে আসতেই মনে হলো তার কেউ না কেউ আসবেই। কেননা গেল সপ্তাহে দিবাকর কারখানার এক লোকের কাছে খবর না দেওয়ায় লোক সে নয়। মুশকিল হলো সেই যে বাড়িতে গেল লোকটা আর সে আসেনি। বাড়িতে কারো অসুখ করেছে বোধ হয়, তাই বাড়ির কাছাকাছি আসতে চলল। একটা কাক পক্ষীর দেখা নেই। একা একা মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে বুকটা ছ্যাঁত করে উঠল। কোনো খারাপ খবর নেই তো, আর হলেই বা কি করবে। এসে যখন পড়েইছে, তবে ঘোমটাওয়ালা ফুটফুটে বউটাকে। সাড়া নেই, শব্দ নেই, মুখটাও ভালো মতন দেখা যাচ্ছে না। কদিন ধরেই খবর হচ্ছে আন্ত্রিক লেগে বহু লোক মারা পড়েছে। ট্রেনে বাসে খালি একই আলোচনা। বউ টিকলি বলল, বাড়ি যাও, একটু খবর টবর নিয়ে এসো, মনটা ভালো লাগছে না। বউয়ের কথা মতন কাজের শেষে রওনা দিয়েছে। দূর তো কম নয়। চন্দনপ্রতাপ গ্রামে এই বটগাছটা সবচেয়ে প্রাচীন। পুজো হয়। বেড়ার মন্দিরে মা কালী জিভ ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। এই অন্ধকার মন্দিরের মধ্যে জোনাকির আলো ঢেউ খেলছে। ঝিঝি পোকা ক্রির টানা ডেকেই চলেছে। এছাড়া জাগ্রত মায়ের এইখানেই কেমন যেন শুনশান অবস্থা। এই দেখে দিবাকর পথ চলে। শুকনো পাতার মচমচ খচখচ। দিবাকর হাঁটা থামালে সেও চুপ। তার মনে হলো বউটাকে ডেকে কথা বলে। না, কি ভাবতে কি হোক হয়তো। দিবাকর যতই অন্ধকার হোক, সে যে রাস্তা চেনে না তা তো নয়। সুতরাং কি দরকার ডাকাডাকির? ওই তো সেই পাকুড় গাছের খবর, খর খর আওয়াজ। তার মানে চলে আসা। তবে কিন্তু ভালো ঠেকছে না। যেন কেউ ওত পেতে তার গতিবিধি খেয়াল রাখছে, অথচ দেখা যাচ্ছে না। আশপাশের বাতাসে কার যেন ওজন ভাসছে। ফস করে দেশলাই জ্বালল দিবাকর। সিগারেট ধরায়। কি হলো? সিগারেট পছন্দ করে না নাকি বউটা? কিন্তু এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায়? ও কি তবে মন্তর জানে? ফ্যাকাশে অন্ধকারের ভেতর চোখের সামনে দিয়ে একটা জোনাকি চলে যাচ্ছে। পিক পিক আলোর মধ্যে নিজেকে জাগিয়ে রাখতে চেষ্টা করে। একটু দাঁড়িয়ে শুন শুন সুর তুলে আবার পথ চলে দিবাকর। এবার যদি বউটার সঙ্গে দেখা হয়ে যায়, জিজ্ঞেস করবে, আপনি কোথায় যাবেন? অথচ গাটা ভারী হয়ে উঠল তার। চন্দনপ্রতাপ গ্রামের মাঝিপাড়া। এটাই আসতে গিয়ে অনেক রাত হয়ে গেল। এত রাত্রিরে গেলে একদিকে শাশুড়ি মা দারুণ চমকে যাবেন। দিবাকর প্রণাম করে বলতে পারবে অনেক কথা। বেজায় খুশি হবেন খবর নিতে আসায়। হাতে তার হরিবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির প্যাকেট। কিন্তু পথের মাঝে এসব হচ্ছে কি? সিগারেট ফেলে চোখে রুমালের ভাব দিতে থাকে। কে? দিবাকর চোখ পিটপিট করে এগোয়। কে আপনি? কোথায় যাবেন? এই যে শুনছেন? কথাটা বোধহয় শুনতে পাইনি। দিবাকর হনহনিয়ে এগোয়, ডাকে, শুনছেন? এখনো আগের মতোই দূরত্ব। অসুস্থ স্বরের মতন জবাব এলো, তুমি টিকলিদের বাড়ি যাবে না? টিকলি অর্থাৎ দিবাকরের বউ জানায়, হ্যাঁ। কিন্তু কে আপনি? বাড়ি আমার ওইখানেই, তোমাকে নিতে এসেছি। কোন বাড়ি? আমি ঠিক বুঝতে পারছি না। তাছাড়া জানতাম তুমি আসবে। এবার খুবই অসুস্থ লাগলো গলাটাকে।
দিবাকরের শরীরে আরও কয়েক মণ ওজন চেপে বসল বুঝি। পা জোড়া নড়তেই চায় না। মিষ্টির প্যাকেটটা কাঁপতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না এক অচেনা মহিলা, অথচ তার বউয়ের নাম করল। বলতে নিতে এসেছি। চন্দনপ্রতাপ গাঁয়ে ঢুকে এই প্রথম কাশির শব্দ। খক খক। যাক, তাহলে মানুষজন জেগে আছে। প্রাণে বল এলো দিবাকরের। কি হলো? এসো। গলাটা চেনা মনে হলো না। বলল, কে আপনি? কথাটা বেশ ধমকের মতোই শোনালো। শ্বশুরবাড়ির পাড়া, চেনা জানা বেরিয়ে পড়লে লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে পিছু পিছু যাওয়াই ভালো। ওই তো সেই আম কাঁঠাল দিয়ে ঘেরা বাড়িটা। চলতে চলতে হঠাৎ দিবাকর দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। মা, ও মা! কোনো উত্তর এলো না। আবার ডাকে, মা! দমকা বাতাসে শিকল নড়ার খটখটাং শব্দটা এমনই, ভালো করে কান পাতলে মনে হয় কেউ উত্তর দিল। এই যে, আমি দিবাকর, হরদার দিবা। ভিতরে এসো। সেই খুনখুনে গলা। নিঝুম রাতে বাতাসে চলাফেরার আওয়াজ শোনা যায়। উঠোন জুড়ে নিম ফল ছড়ানো। পা রেখেই বোঝা গেল কতদিন উঠোনটায় ঝাঁট পড়েনি। সে ভাবে অসুস্থ মানুষ এরা, সেই জন্যই হয়তো এমন দশা। দিবাকর এবার মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় ধাক্কা দিল। মা, এ ঘরে এসো না, ওখানেই থাকো, ওখানে নোংরা। কথাটা শোনার পর কেমন যেন গুলিয়ে উঠল ভিতরটা। বিশ্রী গন্ধ। এবার যাকে বলে সত্যিকারের ভয়। ফুটফুটিদের বাড়িরও বেশ খানিকটা। এবারেও প্রতিবেশী বলতে আশপাশে কোনো বাড়ি নেই তেমন। ব্যাপার কি বোঝার আগেই পাশের ঘর থেকে বিরাট একখানা লম্বা হাত বেরিয়ে এলো। অস্পষ্ট অন্ধকার। দিবাকর দেখতে পেল সেই হাতে একখানা হাত পাখা। হাওয়া খাও। দিবাকর ঘর থেকে হাতের দিকে চোখ রেখে পিছনে হাঁটতে লাগলো। কি হলো দিবাকর? ভয় করছে? না। দানাদারের প্যাকেটটা কোথায় ছিটকে গেল বোঝা গেল না। দিবাকর ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। দৌড়তে দৌড়তে দিবাকর ক্লান্ত। বুকের মধ্যে ঢক ঢক তাল পিঠে কেউ ঢোল বাজাচ্ছে। ভোর হতে খুব একটা দেরি নেই। চন্দনপ্রতাপ গ্রামের সীমানা ছাড়াতেই অসুস্থ। আর সেই স্নেহ মাখা মেয়েলি গলায় বলল কেউ, আর এসো না, সাবধানে থেকো বাবা। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।